আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে শোকেছি প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলায় অশোকের সংলাপ, তবে শান্তিপুরের বিষমদ কাণ্ডের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। চোলাই মদকে এখানে প্রাণ হারিয়েছেন এক মহিলা সহ 7 জন। 5 বছর আগে সংগ্রামপুর বিষমদ কাণ্ডের মতো এই শান্তিপুরের ঘটনাতেও মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার, যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এদিকে শান্তিপুরে যখন বিষমদ খেয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, তখন দেগঙ্গায় আবার হাতে নাতে ভাগাড়ের বিষাক্ত মাংস ধরেছেন সাধারণ মানুষ, যা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন এসব জায়গায় প্রশাসন এতদিন কি করছিল, তাদের কাছে এসব কারবারের কোনো খবর ছিল না কেন। তবে সবার আগে দেখব আজকে চাঞ্চল্য সৃষ্টি করা খবর, শান্তিপুরে বিষমদ কাণ্ড, যা কেড়ে নিল এক মহিলা সহ 7 মানুষের প্রাণ। 7 বছরের ব্যবধান। দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুরের পর এবার নদিয়ার শান্তিপুর, ফের বিষমদে মৃত্যু। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সারি সারি শব। 2011-য় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছিল দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুরে। বিষমদ খেয়ে মারা গিয়েছিলেন 170 জনেরও বেশি মানুষ। তারই ছায়া এবার শান্তিপুরের নৃসিংহপুরের চৌধুরী পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার রাতে নৃসিংহপুরের চৌধুরী পাড়ার চন্দন মাহাতো ওরফে গুলবারের বাড়িতে বিক্রি হচ্ছিল চোলাই। অনেকেই সেই মদ খেয়ে রাতে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দিনের পর দিন অবাধে কিন্তু এই মদের আসর বসতো এবং একই সঙ্গে বিক্রি হতো এবং তারা খেতেন, এবং যাতে এই পরিবেশটাকে খুব সুন্দরভাবে তৈরি করা যায় তার জন্য বাড়িটাকে ঘিরে ফেলা হয়েছে পাটকাঠির বেড়া দিয়ে, যার ফলে বাইরে থেকে কোনো মানুষ কিন্তু দেখে যাতে বুঝতে না পারে এখানে মদ্যপানের আসর বসতো। এক এক করে হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থদের। একে একে মারা যান দুলারচন্দ্র মাহাতো, বুটো মাহাতো, সুনীল মাহাতো, কাশীনাথ মাহাতো, গৌতম শর্মা, মুন্না রায় এবং বাসুদেব মাহাতো। ভোরের ট্রেনে সবজি বিক্রি করতে এসেছিলেন ভালুয়া মাহাতো। বালিতে তার মৃতদেহ উদ্ধার করে জিআরপি। শান্তিপুর থেকে 3 জনকে নদী পেরিয়ে কালনা হাসপাতালে আনা হয় বুধবার সকালে। 1.5 ঘন্টার মধ্যেই পরপর 3 জনের মৃত্যু হয়। ভর্তি হয়েছিল পেশেন্ট, এবং ভর্তি হওয়ার পরে পেশেন্ট এখানে ট্রিটমেন্ট কিছুটা পেয়েছিল, আনার পরে পেশেন্ট মারা যায় এবং আমাদের এখানে পোস্টমর্টম। কজন মারা গেছে? এখানে 3 জন আছে। ঘটনার খবর ছড়াতে এলাকায় যান শান্তিপুরের বিডিও, এসডিও, এসডিপিও। তাদের দাবি, বর্ধমানের দিক থেকে চোলাই মদ আনা হতো শান্তিপুরে। কান্ডেলিকার বিক্রি হয় এরকম কোনো শপ আমরা কিন্তু পাইনি। যেটা খবর আসছে, যেটা আমরা খবর পেয়ে জানছি যে এরা ওপার থেকে, গঙ্গার উপর যে কালনা থেকে তারা প্রকিউর করতো, এটাকে নিয়ে আসতো, নিয়ে এসে এরা খেত। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিবাদ জানিয়েও বিষমদের কারবার বন্ধ করা যায়নি। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদ করলে আমরা 5 জনে করি, 5 জনে সাপোর্ট করে, এই তো হয় যে আমার কেউ খাচ্ছে না, ও খাচ্ছে না, এই সাপোর্ট করে। আমাদের তো বাড়ির লোক খায় না, তো আমরা তো সাপোর্ট করতে যাই না, আমরা প্রতিবাদের মধ্যে যাই না, বিক্রি যেন জিনিসটা না হয়। পুলিশ জানে? পুলিশ আসবে কি ঘুষ খায় চলে যায়, আর কিছু করার আছে? পুলিশের পয়সা দিয়ে তো বিক্রি হচ্ছে। এই প্রেক্ষাপটে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে শান্তিপুর সার্কেলের আবগারি বিভাগের পূর্বতন ওসি এবং বর্তমান ওসি, ডেপুটি এক্সাইজ কালেক্টর রানাঘাট এবং আবগারি দপ্তরের 8 কনস্টেবলকে। বিতর্কের মুখে পুলিশের বদলে সিআইডির হাতে তদন্তভার তুলে দিয়েছে রাজ্য সরকার। এদিকে মূল অভিযুক্ত চন্দন মাহাতো ওরফে গুলবা ঘটনার পর থেকেই বেপাত্তা। এই 1 মাস ধরে বেচতে ছিল। কি বিক্রি হতো? ওই চুল্লু। কাদের কাছে বেচতো? ওই তো গঙ্গাধারে বেচতে ছিল, আর কার কাছে বেচতো আমি তো দেখতে যাই রাত্রিবেলা। 2011 সালে দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুরে বিষমদ খেয়ে 173 জনের মৃত্যু হয়। কেউ দৃষ্টিশক্তি হারান, কেউ পঙ্গু হয়ে যান। সেবার রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করে। এবার শান্তিপুরেও বিষমদে মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তৃণমূল সরকার। এক্স গ্রাসিয়া, মানুষকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু অন্তত যারা রয়ে গেলেন তাদের পরিবার, তাদের শুশ্রূষার জন্যে অল্প কিছু আমরা সরকার তাদের হাতে তুলে দেবেন। 2 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছেন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নিজে। বিরোধীদের দাবি, একদিকে প্রশাসন বিষমদের কারবার বন্ধ করছে না, আর মৃত্যু হলেই ক্ষতিপূরণ দিচ্ছে। সব মিলিয়ে বিষমদ বিক্রি ও খাওয়াতেই উৎসাহ যোগাচ্ছে তৃণমূল সরকার। আজকে মানুষ মদ খেয়ে মারা যাওয়ার পর তাকে দান করা হচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়ানো হচ্ছে, কিন্তু আগে থেকে যদি তাদের মধ্যে এই যে
একদম ভেতরে ভেতরে ঢুকে গিয়ে সেখানে মদের দোকান খুলে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজ্য সরকার ইনকাম করছে, তখনও তাদের একবারও মনে হচ্ছে না যে এইতে কিন্তু মানুষ নেশায় আচ্ছন্ন হয়ে মানুষ কিন্তু আরও বিপদের দিকে চলে যাচ্ছে। আগে আমরা চেষ্টা করেছিলাম যাতে চোলাই মদ বন্ধ হয়, তখন তিনি আপত্তি করেছিলেন যে কেন লাইসেন্স দেওয়া হবে, এবং এখন দেখা যাচ্ছে সেই চোলাই মদ রমরমিয়ে চলছে। শুধু তিনি টাকা ঘোষণা করে দেন, পুষিয়ে দেওয়ার রাজনীতি করেন, কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না। শান্তিপুর বিস্মত কাণ্ডে চোলাই ব্যবসায়ী সাধন বিশ্বাস, জয়দেব সাঁতরা, জয়ন্তী মাহাতো এবং মূল অভিযুক্ত গুলবা মাহাতোর আত্মীয় গুচিয়া মাহাতোকে গ্রেফতার করেছে নদিয়া জেলা পুলিশ। সুজিত মণ্ডল, রানা দাস ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দেবনারায়ণদাকে শুরু করব। দেবনারায়ণদা, বিস্ময়কর 3টে দপ্তর, আবগারি দপ্তর, এনফোর্সমেন্ট দপ্তর এবং পুলিশ দপ্তর, এই 3টে দপ্তরে আমরা দেখলাম যে এক্সাইজ ডিপার্টমেন্ট খড়দা আর বেলদায় রেড করলো চোলাই মদের ঘটনাটা ঘটে যাওয়ার, এতগুলো মানুষের মৃত্যু ঘটার পর। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সোর্স। চোলাইটাও নাকি মাওবাদীদের মতো ঝাড়খণ্ড আর বিহার থেকে আসছে। আপনাকে জানিয়ে রাখি যে বিহারে 5 বছর হলো মদ নিষিদ্ধ, এবং এইটাকে ইস্যু করেই নীতিশ কুমার ভোটে জিতলেন। বাংলাদেশ বর্ডারও নয় যে বিএসএফ এর ওপর দোষ দেবেন। পুলিশ প্রশাসন করছিল কি? এবং তৃতীয় সব থেকে বড় প্রশ্ন, 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ। চোলাই নিয়ে সচেতনতার প্রচার আদৌ একবারও? 100 সম্ভবত 76 জন লোক মারা গেছিলেন সংগ্রামপুরে, তারপরে কোনো সচেতনতার প্রচার হয়েছিল? নজরদারি হয়েছে? সচেতনতা হয়নি, নজরদারি হয়নি, মরে গেলে আমি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। এ তো বিমার মতো ব্যাপার। উৎসাহদান ভাতা, আমার আপনার করের টাকায় চোলাই খেতে মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে, এই কথা যে বিরোধীরা বলছেন, আপত্তির কোনো জায়গা নেই। দেবনারায়ণদা। সুমনবাবু, আপনি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলেন, আমি মহাত্মা গান্ধী দিয়ে শুরু করি। অল বিজনেস ডিপেন্ডস আপন ম্যান ফুলফিলিং দেয়ার রেসপন্সিবিলিটি। মানে সমস্ত দায়িত্ব মানুষের উপর নির্ভর করে পরিপূর্ণ পালন করার। নিঃসন্দেহে আমি তো বলছি ব্যর্থতা তো বটে, এটা স্বীকার করে নিচ্ছি, এবং সঙ্গে সঙ্গে 8 জন 10 জনকে সাসপেন্ড করেছে। প্রশ্ন হচ্ছে কি, এই যে জিনিসটা, না আপনি এই কথা বলবেন না, আমার প্রশ্ন 7 জন নয়, 11 জন সাসপেন্ড হয়েছে। কিন্তু আমার বক্তব্য, আপনি আগে কেন চোলাই ভাঙেন না? আগে ভাটিগুলোকে কেন চলতে দিলেন? ঠিকই না, এই জিনিস যদি পুরো বন্ধ করা যায়, এটা মানুষের চাহিদা এবং যোগানের উপর অনেক কিছু নির্ভর করে। এই জিনিসটা পুরোপুরি বন্ধ করা যায় কি? পুরোপুরি আজকে বিহার কি পুরোপুরি বন্ধ করতে পেরেছে? আমরা প্রতিটা আমি একবার দ্রুত ঘটনাস্থলে চলে যাব, শান্তিপুরে, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, আমি তোমার কাছে একটা পরিষ্কার কথা জানতে চাইবো। এইটা নিয়ে স্টুডিওতে এই যাবতীয় বিতর্ক, ওখানে একাধিক যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছেন, তারা বলছেন যে পুলিশকে, প্রশাসনকে এর আগে তারা বলেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অ্যাজ ইট ইজ, যেমন চলছিল সেই রকমই চলে এসেছে এবং চলছিল, যার ফলে আজকে 7 জন সহনাগরিককে আমরা হারালাম। কি বলছেন তারা? ময়ূক। দেখো, একদমই সুমন, প্রথমে তোমায় যেটা জানাই, 7 নয়, সংখ্যাটা 1 বেড়েছে। কিছুক্ষণ আগেই বিধায়ক এসেছিলেন এবং তিনি এসে জানালেন 8 জন, এখনো পর্যন্ত 8 জন মারা গিয়েছেন, 20 জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় যারা গ্রামবাসী, তাদের যেটা অভিযোগ, যে তৎপরতা প্রশাসনের তরফ থেকে ঘটনার পর দেখা যাচ্ছে, তার ন্যূনতম তৎপরতা এই ভাটিগুলো ভাঙার ক্ষেত্রে যদি আগে দেখা যেত, তাহলে এই ঘটনা এড়ানো যেত। আমরা ঘটনাস্থলে রয়েছি, বিভিন্ন জিনিস এখানে পুলিশ আধিকারিকরা এনেছেন, এসে এখান থেকে সিজ করে একটা দেহও রয়েছে আমাদের সামনেই, সেই ছবি মৃন্ময় সরাসরি সেই ছবি দেখাচ্ছে। আমি সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। আপনার কাছে আমার প্রশ্ন, যে এখানে 8টা মানুষ এই গ্রামের মারা গেল, নজরদারি কোথায় ছিল? এইরকম বিস্মদের কারবার কিভাবে চলছে? ব্যাপার আছে স্যার, আমাদের কোনো প্রশাসন কোনো নেই, এই গ্রামে কোনো প্রশাসন নেই। এবার প্রশাসন থাকলে এত বড় দুর্ঘটনাটা হয় না। কেন, আমরা ধরেন গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা চলে যাই বাড়ি ছেড়ে। এবার প্রশাসন মানে কোনো বলতে নেই। এবার ধরেন আমি বললাম যে আমি প্রশাসন করছি, যে আজ এটা বন্ধ করো, তার মধ্যে 10 জনা বলছে যে আজ তুমি কেন বলবে এটা, যে আমরা খাচ্ছি, আমরা বুঝবো। এটা কারা বলছে? সবাই বলছে, যারা স্বাভাবিক, যারা 10 জন খান, তারা বলছেন যে তুমি একা বলার কে? তা ওনারা চেপে ধরছেন, যে তুমি কেন বলবা এটা, কেন প্রশাসন তুমি করবা।
এখন তো অনেক তৎপরতা দেখছেন, এই ভাটি যখন চলছিল এতদিন ধরে এতগুলো মানুষ মারা গেল, এটা বন্ধের জন্য কোনো তৎপরতা আগে দেখেছেন? না স্যার, এটা তো ছিল না, এবং মহিলা সমিতিরা বহু চেষ্টা করেছে যে এটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু এবার ধরেন আমার বাড়িতে আমি খাচ্ছি না, ওর বাড়িতে ওর স্বামী খাচ্ছে, দিয়ে বলছে যে তোর স্বামী খাচ্ছে, যে তুই গিয়ে বন্ধ করগা, আমরা কেন যাব? হ্যাঁ, এখানেই ময়ূক, এখানেই আবার প্রশ্ন যে প্রশাসন, পুলিশ কি করছিল? বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে মহিলারা নিজেরা বাঁশ নিয়ে, লাঠি নিয়ে ভাটি ভেঙে দিয়েছেন, কিন্তু আমি বলছি এইখানেই তো প্রশাসনের দায়িত্ব, এটা তো কোনো ক্লাব বা কোনো গ্রামের কতিপয় মানুষের দায়িত্ব নয়। পুলিশ কি করছিল? দেখো, একদমই সেই প্রশ্নই কিন্তু উঠছে। পুলিশ আধিকারিকরা এখানে পুলিশি নজরদারি, পুলিশ রেড, তল্লাশি এগুলো হয় না? কিছুই না স্যার, না কোনো পুলিশ প্রশাসন নেই, কোনো শাসন নেই। আজ অবধি তো আমরা দেখে আসছি, আমরা মহিলা সমিতিরা এত উৎপাত করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো নেই। এই বিষ মদ যেখানে বিক্রি হয়, পুলিশ তল্লাশি হয় এখানে? না না, কোনোদিনই হয় না। তল্লাশি হয় না, হয় না কোনোদিন। ধন্যবাদ, ধন্যবাদ ময়ূক, আমার উত্তর আমি পেয়ে গেছি। দেবনানন্দা, কিচ্ছু বলার নেই। সাধারণ মানুষ যারা নিজের লোকেদের, পরিবারের লোকেদের, গ্রামের লোকেদের, পাশের বাড়ির কিংবা নিজের বাড়ির স্বজনকে হারিয়েছেন, তারা যা বলার বলে দিয়েছেন। না না, আমি তো বলছি প্রশাসনিক ব্যর্থতা তো স্বীকার করে নিচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার যে যখন প্রশ্নটা, এই জিনিসটা আজকে শুধু কি ওইখানে? আপনি দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন না, কোন জায়গাটা, প্রত্যেক জায়গায় কারণটা আজকে শুনছেন দুটো জিনিস। শুনুন, চাহিদা তো কেমনটা, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, এই লোকগুলো যারা নিম্নবৃত্তের লোক তাদের তো কিছু দিতে হবে, উচ্চবৃত্তের লোক না। আমি বলছি আপনার কারখানা বন্ধ হলে শ্রমিকদের দেন। না না, আমি তো বলছি যে শুনুন, এই কৃষক আত্মহত্যার মুখোমুখি হলে তখন কৃষককে দেন, আমার আপত্তি নেই। সিস্টেমটা কি তৈরি করা এমন কিছু কম পয়সায় কিছু করা যায় কি, যাতে ওই কম পয়সায় সরকারের আয় হয়? কম পয়সা, একদম। আমি তনুজা দেবীর কাছে আসবো। আমি বেশি ফ্ল্যাশব্যাকে যাব না। হ্যাঁ, আমি ছোট্ট ডেটা দিচ্ছি। গত শুক্রবারের ডেটা, পুরুলিয়াতে আবগারি দফতরে 16 জন আধিকারিককে সাসপেন্ড করা হলো। কি তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে? পুরুলিয়ার আবগারি দফতরের অফিসটা খোলাই গেল না। কেন গেল না? সবাই সাসপেন্ডেড। 12 লক্ষ টাকা করে মাসে কালেক্ট করা হয়েছিল, বোতল পিছু 80 পয়সা ঘুষ। আবগারি দফতরের জেলা সুপার, অতিরিক্ত সুপার, ডেপুটি সুপার, ওসি, আইসি, এএসআই, কনস্টেবল অবধি সবাই ভাগ পায় বলে অভিযোগ। এবং এই অভিযোগের সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে সরকারের তরফ থেকে 16 জনকে সাসপেন্ড করা হলো, আর পরিবারকে দেওয়া হচ্ছে 2 লক্ষ করে টাকা। দেখুন, আমরা একটা সময় দেখতাম পশ্চিমবঙ্গ বলতো যে কৃষি আমাদের ভিত্তি, আমাদের শিল্প হচ্ছে ভবিষ্যৎ। এখন হচ্ছে মদ হচ্ছে আমাদের ভিত্তি, আর মাতাল হয়েছে ভবিষ্যৎ। এই বিশেষ করে এই সরকারের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আজকে যেমন ভাবে কিছু না খেতে পেয়ে সবররা লাল করে মারা যাচ্ছে, ঠিক একই ভাবে আজকে সেখানকার প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা বলছে পুলিশ ঘুষ নিচ্ছে। অর্থাৎ তারা যদি ভাটিখানা আটকাতে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে পুলিশ সেখানে ঘুষ নিয়ে সেই ভাটিখানা আবার চালু করবে। আমি দুজনকেই থামালাম, কনিনিকা ঘোষের কাছে আসবো। দেশি মদের একটা দোকানে একটা বোতল বিক্রি করে 1 টাকা 74 পয়সা তারা লাভ থাকে। এটা সরকারকে এই লোকগুলি অভিযোগ করেছে, যার বেসিসে পুরুলিয়ায় গত সপ্তাহে 16 জন সাসপেন্ডেড হলো। ঘুষ দিতে চলে যায় ওই 1 টাকা 74 পয়সার মধ্যে 80 পয়সা। আবগারি দফতরের জেলা সুপার, অতিরিক্ত সুপার, ডেপুটি সুপার, ওসি, আইসি, এএসআই, কনস্টেবলরা প্রত্যেকে বোতল থেকে ভাগ পান, এবং কতটা পান সেটাও নির্দিষ্ট। আমি বলছি কোথায় যাচ্ছে আমরা? মাসের 12 লক্ষ টাকা প্রতি মাসে 10 তারিখের মধ্যে ডাকবাবুকে পৌঁছে দিতে হয়। এরপরে চোলাই খেয়ে মানুষ মরবে না তো কিসে মরবে? আচ্ছা দেখুন, ওই যে আপনারা প্রশ্ন করলেন যখন, দেখলেন যে একজন বলছেন না যে আমাদের প্রশাসন নেই। আসলে আমার ওই অচিন্ত্য কুমার সেনগুপ্তর ছন্ন ছাড়া কবিতাটার মতন বলতে ইচ্ছা করছে, এ রাজ্যে আসলে এখন কিছুই নেই। থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, বিনয় নেই, কানুন নেই,
শ্লীলতা শালীনতা নেই। ঠিক সেরকম আমাদের রাজ্যটা এখন নেই, রাজ্য প্রশাসন নেই, চাকরি নেই, কাজ নেই, কিছু ফসলের সহায়ক মূল্য নেই, আছে কি শুধু উৎসব। আর আছে ওই চোলা, আমাকে কথা বলতে দিন, আপনারটা আপনি বলুন। আছে হচ্ছে যে চোলাই মদের জন্য মরে গেলে তখন তার জন্য টাকা দিয়ে নেই, কিচ্ছু নেই। আমাদের রাজ্যে যে কোনো কাজে, একটা কোনো গঠনমূলক কাজে কোনো কিছু নেই। আর আছে চোলাই মদ খেয়ে মারা গেলে তার জন্য টাকা। কি বলছেন সরকার? বারবার ঢালাও লাইসেন্স দিচ্ছেন এখন মদের দোকান করবার জন্য। কোথার থেকে? এই চোলাই মদকে বন্ধ করবেন কি করে? প্রশাসনের মিনিমাম ন্যূনতম সদিচ্ছা আছে? কোন রকম সদিচ্ছা থাকলে এরকম ধরনের ঘটনা, হ্যাঁ আমরা বন্ধ করতে চেষ্টা করেছি, বন্ধ করতে চেষ্টা করেছিলাম। আপনি আপনার কথা বলবেন পরে, আপনারটা আপনি বলুন, আমাদেরটা আমাদের বলতে দিন। গায়ের জোরে সবকিছু প্রতিষ্ঠা করা যায় না, সারা রাজ্য জুড়ে তাই করছেন কিনা? তাই রাজ্য চেষ্টা করেছেন কিন্তু পারেননি। গায়ের জোরে গায়ের জোরে সবকিছু প্রতিষ্ঠা করা যায় না। আর স্বাভাবিকভাবে ঠিক অপদার্থতা প্রতি মুহূর্তে স্বীকার করতে হবে, প্রতি মুহূর্তে আপনাদের অপদার্থতা স্বীকার করতে হবে। তার কারণ দেবনারায়ণ সরকার, আমি আরেক সরকারের কাছে যাব। আমাদের রাজ্যে আজকে নেই রাজ্য, নেই রাজ্য। রাজ্য সরকারকে সমর্থন করছেন দুই সরকার, দেবনারায়ণ সরকারের পর বিজন সরকার। বিজন, আমার পরিষ্কার বক্তব্য, রাজ্যের অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন যে কিভাবে এই মদ ঢুকেছে। আবার সেই ঝাড়খণ্ড এবং বিহার ভ্যানে করে নাকি ঢুকেছে, ভ্যানের ওপরে এক ধরনের মাল, কোট অ্যান্ড কোট রাজ্যের অর্থমন্ত্রী, ভ্যানের তলায় আরেক ধরনের মাল, আক্ষরিক অর্থেই। মোডাস অপারেন্ডিটা প্রশাসন জানে। আমার বক্তব্য, এতই যখন জানলাম যে ভ্যানের ওপরে কি, ভ্যানের নিচে কি, তাহলে কেন এনফোর্সমেন্ট, পুলিশ, আবগারি দপ্তর কি করছিল? প্রত্যেকটি পরিবার বলছে অবাধে চলছে, পুলিশ আসে, টাকা নেয়, ছেড়ে দেয়। এই হচ্ছে ফর্মুলা। প্রথম কথা হলো 7-8 মারা গেছে এই মুহূর্তে শোনা গেল। যারা আবগারি দপ্তরের, তাদের মধ্যে যদি না অসুবিধে থাকতো আজকের এই ঘটনা ঘটতো না। দক্ষিণ 24 পরগনায় যে ঘটনা ঘটেছিল তারপর থেকে বেশ কয়েক বছর, 4-5 বছর 6 বছর হয়ে গেল প্রায়, তারপর থেকে ঘটনা আর ঘটছিল না। আপনি একটু আগে তথ্য দিলেন পুরুলিয়া 16 জনকে সাসপেন্ড করা হয়েছে। কাদের? আবগারি দপ্তরের অফিসার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত। কিন্তু এই গত 4 বছরে টাকাটা উপরের দিকে ওঠেনি, এরকম কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না। উঠেছে বলেই পুরুলিয়ায় ধরা পড়েছে এবং সাসপেন্ড করতে হয়েছে প্রত্যেকে। অফিস খোলার লোকটা ছিল না। এটার জন্য কোনো বিরোধী দল, কোনো সংবাদ মাধ্যম বলেনি বলেই কিন্তু সরকার কাজটা করেছে। সরকার জানতে পেরেছে বলেই কিন্তু সাসপেন্ড করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয় শুধু নয়, যারা আবগারি দপ্তরের অফিসার তাদের দুর্বলতা ছিল বলে এই ধরনের ঘটনা ঘটেছে। না, আমি একটা বিষয় বুঝলাম না যে কোন বিরোধী দল বলেনি, সংবাদ মাধ্যম বলেনি, মৃত্যুর অপেক্ষা। নো, আমি সেটা বলিনি। সেই 16 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে কাউকে না বলার জন্য। সরকার নিজে থেকেই ব্যবস্থা নিয়েছে। এবার প্লিজ দাদা একটু কথা বলতে দিন। এবার প্রশ্ন হলো 2 লক্ষ টাকা দিয়েছে বলে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করছে। যে লোকটা খেয়েছেন সেই লোকটা মারা গেছেন আজকে, পরিবারের কর্তা, তিনি মারা গেছেন, শ্রমিক, ডেলি লেবার, তিনি দিন নানে দিন খায়, সেই লোকটা মারা গেছে। তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে রাস্তায় ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে, এটা চাইছে তারা। যে সরকার এটা খরচ করুক এটা চাইছে না। এটা কোন রাজনৈতিক দল চাইছে না, ক্লিয়ার করে বলুন। আমি সুমনদা একটা কথা পরিষ্কার করে বলা উচিত, পরিবারের পাশে সরকার দাঁড়াবে না দাঁড়াবে না। আমি না সুমনদা, একটা কথা ক্লিয়ার করি। আমাকে বলতে হবে 3000 কোটি টাকা নিয়ে মূর্তি হয় কার টাকায়? কোন মানুষের করের টাকায়? 1800 টাকা দিয়ে 1800। আমার প্রশ্ন পরিষ্কার, রাজ্যে কয়েক কোটি বেকার আছে একদম প্রতি বছর। চোলাই খেলে মৃত্যু হলে আমার করের টাকা দিলে বিরোধীরা কি বলেছে না আমার অসুবিধা আছে? পরিষ্কার করে বলা উচিত, একটা পরিবার যখন অসহায় হয়ে যায় সরকার তার পাশে দাঁড়ানো উচিত না উচিত না? আজকে সবাই মিলে ক্লিয়ার করুন। আপনি কোথায় যাচ্ছেন? তাহলে আমায় বেকারত্ব বলতে হবে, তাহলে আমায় ডিএ বলতে হবে, তাহলে আমায় রিনোভারে জর্জরিত কৃষক বলতে হবে, বন্ধ কলকারখানার শ্রমিক বলতে হবে। তারা কি দোষ করলো? আমি আপনার সঙ্গে একমত। সরকারকে সিদ্ধান্ত নিতে কারা একটা
বেআইনি পানীয় মারা গেলে আপনি ক্ষতিপূরণ দিলে সেটা উৎসাহ ভাতা হিসেবে গণ্য হয়। আমি আপনাকে বলি, উৎসাহ ভাতা আমার আপনার করের টাকায় উৎসাহ ভাতা নিলে আপত্তি আছে আমার? জাস্ট আপনি শুনুন একটা কথা, সেটা হচ্ছে সরকারকে ভোট দিয়েছে সাধারণ মানুষ, সরকার ভোটে জেতার পর তার সিদ্ধান্ত নেয় তার মন্ত্রিসভা যে কি করবে কি করবে না। এটা কেউ বিরোধিতা করতেই পারে। সরকারের মনে হয়েছে যে যখন তার পরিবারের কর্তা মারা যায়, তার রাস্তায় তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ের পরিবারের অসহায়তার কথা, এই পরিবার রাস্তায় দাঁড়া কেটা চাইছে কারা? দুটো বিরোধী দলের কাছে নিয়ে নেব কনিনিকা। সরকার যা খুশি করতে পারে না, সরকারকে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার বলে সরকার যা খুশি করতে পারে না। মৃত্যুর জন্য আপনি চিৎকার করবেন না, চিৎকার করলে গায়ের জোরে প্রতিষ্ঠা করা যায় না। লাইক তৃণমূল, লাইক তৃণমূল, আপনি চিৎকার করবেন না। দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো, মাওবাদীরা যেরকম ঝাড়খণ্ড থেকে আসছে, চোলাই মদ বিহার আর ঝাড়খণ্ড থেকে আসছে বলছে প্রশাসন। দেখুন, বিহার এবং ঝাড়খণ্ড থেকে ভ্যানে করে উপরে এক রকমের মাল, নিচে কিছু মেশানো মাল চলে আসছে। মাওবাদীর পর বিস্মত, বঙ্গের রাজনৈতিক রঙে নতুন সংযোজন। এবার শান্তিপুর বিস্মত কাণ্ডেও সেই বিহার ঝাড়খণ্ডের কথা রাজ্যের অর্থমন্ত্রীর গলায়, যদিও শান্তিপুরের ভিডিও আবার অন্য কথা বলছেন। এটাও আমরা দেখছি যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে কিছু কিছু জায়গায় ভ্যানে করে উপরে এক রকমের মাল, নিচে কিছু মেশানো মাল চলে আসছে। আমরা সিআইডিকে বলবো, এই যে ট্রানজিট হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, শুধু আশপাশের ডিস্ট্রিক্ট নয়, দূরে দূরে ডিস্ট্রিক্টে পৌঁছে যাচ্ছে, সেটার উপরেও যারা তার ইনভেস্টিগেশন করে যে সোর্সটা কোথা থেকে আসছে। যেটা আমরা খবর পেয়ে জানছি যে এরা ওপার থেকে, মানে গঙ্গার উপর যে কালনা থেকে তারা প্রকিউর করতো, এটাকে নিয়ে আসতো, নিয়ে এসে এরা খেত। সবকিছুতেই বিহার ঝাড়খণ্ডের দিকে আঙুল তোলার শাসক দলের প্রবণতাকে কটাক্ষ করেছে বিরোধীরা। সবকিছু ঝাড়খণ্ড বিহার চালাচ্ছে, তো পশ্চিমবাংলা সরকারে বসে আছেন কেন? মদের ভাঁটি চারদিকে খুলে রেখেছেন, খোলাখুলি বিক্রি হচ্ছে, মহিলারা লাঠি ছোটা নিয়ে গিয়ে মদের ভাঁটি ভাঙছেন। তারপরে উনি কি করে বলেন? সামান্যতম লাজলজ্জা থাকলেও ওনারা এই কথাগুলো কমপক্ষে বলতেন না, নিজের এত অযোগ্যতার পরিচয় দিতেন না। সরকারটা কি করছে? সরকারের একটা ইন্টেলিজেন্স আছে, তাদের পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তো দে হ্যাভ ফেল্ড, এটা ভেবে নিতে হবে। তাহলে এই অযোগ্য লোকগুলোকে সাধারণ মানুষের পয়সায় পুষে লাভটা কী হচ্ছে? রাজনৈতিক প্রভাবশালীদের পরোক্ষ মদত ছাড়া কি চোলাই মদের ব্যবসা করা সম্ভব? সেই মাথারা কি কোনোদিনও ধরা পড়বে? প্রশ্ন সাধারণ মানুষের। দীপক ঘোষ, ঋত্বিক মণ্ডল ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজবাবু, সিআইডি তদন্তভার পেল, কিন্তু আমি বলছি দক্ষিণ 24 পরগনা সংগ্রামপুরে ওই 173 জনের মৃত্যুর পর আমরা আদৌ কি কোনো শিক্ষা নিয়েছি? খোঁড়া বাচ্চার যাবজ্জীবন হয়েছে, কিন্তু চোলাই ব্যবসা একেবারে একই রকম, সেই পয়সার ভাগাভাগি একই রকম, সার্বিক ছবিটা কিন্তু একই থেকে গেল। মানে এই রকম ভাগাভাগি, এবং সেটা ফিক্সড। সুপারিনটেন্ডেন্ট সাহেবের বোতল পিছু মাসোহারা 20 পয়সা, আর বিশেষ আবগারি কনস্টেবলের বোতল পিছু প্রাপ্তি হচ্ছে 2 পয়সা। এটা কোনো সংবাদ মাধ্যমের কথা নয়। এই অভিযোগের ভিত্তিতেই গত সপ্তাহে সাসপেন্ডেড হয়েছেন অফিসাররা। আমাদের পুলিশে এবং জুডিশিয়ারিতে একটি ভাষা আছে, ওটা হচ্ছে ল্যাটিন শব্দ, ওটাকে বলে মোডাস অপারেন্ডি। ওর ইংলিশ করলে মানে দাঁড়ায় মোড অফ অপারেশন, অর্থাৎ ক্রিমিনালরা কিভাবে অপারেশন করবেন সেটাকে আমাদের পরিভাষায় আমরা বলি মোড অফ অপারেশন। এবার রাজ্যের সব থেকে পরিশীলিত এবং সব থেকে ভদ্র এমএলএ তথা মন্ত্রী, তার নাম অমিত মিত্র। ওনার থেকে ভদ্র মানুষ এই ক্যাবিনেটে কেউ নেই। সেই মানুষটি যখন মোডাস অপারেন্ডি বসে বসে ঠিক করেন নবান্নের ঘরে, তখন আমার বলতে হয় যে আপনি আবগারি কমিশনারকে কেন সাসপেন্ড করছেন না? কেন আপনি ওই কনস্টেবল থেকে আপনি ওই ওসি অবধি সাসপেন্ড করছেন? ওদের গায়ে হাত দিন, আপনার পাশেই তো বসে থাকে। হোয়াট ইউ আর ডুইং? সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই যে উনি বলছেন, যেটা আমার লজ্জা লাগলো, যে কিভাবে এইটা ট্রান্সপোর্টেড হয় ফ্রম বিহার ঝাড়খণ্ড টু বেঙ্গল। তাহলে আপনার সার্ভেলেন্স কোথায়?
আবগারি দপ্তর কি করছে? সব থেকে আমি আপনাকে দুটো জেলার নাম করছি, একটা হচ্ছে বীরভূম, একটা হচ্ছে পুরুলিয়া, যেটা ডাইরেক্ট বর্ডার হচ্ছে আপনার ঝাড়খণ্ড। বীরভূমে তো আমার অলিখিত এবং অঘোষিত এসপি হচ্ছে অনুব্রত মণ্ডল, যার ভয়ে বাঘেগরুতে এক ঘাটে জল খায়। তাহলে এসপি একটা আছে লিগালি, অলিখিত এসপি একটা আছে অনুব্রত মণ্ডল, দুই এসপির গুতোয় কেন ওখান থেকে বন্ধ হচ্ছে না? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার পুরুলিয়া, সেখানে আপনি পশ্চিমবঙ্গে এমন কোনো একটা জেলা নেই যে জেলা বিরোধী দলই নেই। আজকে কনিকা ঘোষ আর তনুজা যাই বলুক, ওদের দলের কারো কোনো ফাংশন কিচ্ছু নেই, সেখানে সবই হচ্ছে ওয়ান ম্যান পার্টি, একটা দলই আছে, টিএমসি দল। তাহলে সেই টিএমসি দলের পঞ্চায়েত, তাদের পঞ্চায়েত সমিতি, তাদের জেলা পরিষদ, তাদের ফাংশনটা কি? আমি এসপি নদিয়া ছিলাম, আমি জানি আমাদের টাইমে আমরা রেড করতাম কাদের সঙ্গে? আবগারি দপ্তরকে নিয়ে আমরা রেড কন্ডাক্ট করতাম। আপনার শান্তিপুরে যে জায়গায় আপনার 7 জন বিষ-মদ খেয়ে মারা গেছে, সেই জায়গা থেকে যদি সোজা আপনি একদম গঙ্গার চর বরাবর চলে যান, একটা আছে সান্নাল চর কল্যাণী চাকদার সঙ্গে, এই অবধি আপনার পুরো মদের করিডর, এটা সবাই জানে, সারা পৃথিবী জানে। তাহলে সেই জায়গাতে আপনার অ্যাকশন কোথায়? আজকে অমিত মিত্রের মতো একজন ভদ্র পরিশীলিত মানুষ বলছেন, উনি বুঝিয়ে দিচ্ছেন যে মোড অফ অপারেশনটা, মোডাস অপারেন্ডিটা কি করে হয়, সবটাই জানেন। ফাঁকাবাজ করছেন কেন? অ্যাকশন কোথায়? আপনাকে আগে গায়ে হাত দিতে হবে আবগারি কমিশনার, আবগারি সেক্রেটারি গায়ে, তার গায়ে হাত না দিয়ে আপনি কসমেটিক পলিশ করছেন, ওই লোকগুলোকে ধরছেন, ওগুলোকে তো মারা পৃথিবীর সব থেকে সহজ কাজ। সেকেন্ড জিনিস হচ্ছে, এটা আমি আপনার সঙ্গে একটু ডিফার করব, এটা আমি বিজনের সঙ্গে সহমত পোষণ করছি, ফ্যাক্ট যে আপনার এই নিয়ে উৎসবের মতো ভাতা দেওয়া যায় না, বাট প্লিজ এটা ভাববেন যে পরিবারগুলোর মানুষ মারা গেছে, তাদের পরিবারের জন্য কিন্তু প্রয়োজন আছে, আমি মনে করি সেটা কিন্তু দ্যাট ইজ নাথিং রং। সেটা যদি অমিত মিত্র ঘোষণা করে থাকেন, আমি সেটাকে তহবিল থেকে কি পারে করতে? আমি বলছি সরকারি ফর অল। আমাদের এবং চোলাই ব্যবসাটা এতে বাড়বে না তো? এটা উৎসাহ বাজার কাজ করবে না তো? আমি বলছি, আমি সারা বছর, আমার আর্গুমেন্ট খুব পরিষ্কার দেবনারায়ণদা, সারা বছর আমি সচেতনতার খাতে কত লক্ষ টাকা ব্যয় করেছি, সারা বছর আমি নজরদারিতে কত টাকা ব্যয় করেছি, বেআইনি ভাটি ভাঙতে কত লক্ষ টাকা একটা বক্তব্যের লাইন আমি বলছি, ওনার আপনাদের স্ক্রোলে দেখানো হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বেতন কেটে নিয়ে এই ক্ষতিপূরণ দেওয়া হোক। রাহুল সিনহা কি জানেন না যে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ নেন না? আপনারা বারবার দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী বেতন নেন না, এটা রাহুল সিনহার মতো জানা উচিত, জানা উচিত। আমাকে একটা কথা বলতে দিন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, পলিটিক্যাল লোকেরা সাধারণ মানুষের কথা বলার মতো ফোরাম নেই, এটা চালান, তৃণমূল দলটাকে চালান উনি ছবি এঁকে আর কবিতা লিখে, তাহলে সেইটা তৃণমূল দল কি করে চালান? একদম একটা জিনিস হলপ করে বলা যায়, আপনি কালকে সন্ধেবেলা এই চ্যানেলই খুলবেন, আপনি দেখবেন অন্তত 3 জায়গার ছবি সাংবাদিকরা তুলে ধরেছেন, সরকারি অভিযান চলছে, ভাটিখানা ভাঙা হচ্ছে। এই ছবিটা 3 মাস পরে সম্পূর্ণ হারিয়ে যাবে, 3 বছর পরে ভুলে যাবে, যতক্ষণ না আরেকটা শান্তিপুর বা আরেকটা সংগ্রামপুর হচ্ছে। এ গতানুগতিকভাবে বছরের পর বছর হচ্ছে এবং হয়েই যাচ্ছে, অথচ ছবিটা পাল্টায় না। আপনি বলছেন এই সাসপেন্ডেড ভদ্রলোকেরা, আমি জানি না কি এর পরবর্তীকালে কি ব্যবস্থা হবে, তারা চাকরিতে ফিরতে পারেন, না পারতে পারেন, 5 বছর পর আবার দেখা যাবে যে অফিসাররা এই জেলায় এই পদগুলোতে আছেন প্রত্যেকে টাকা খাচ্ছেন। এটা কেন? এই সিস্টেমটাকে কেন সংশোধন করা যাবে না? সুভাষদা। না, আমি একটু আগে আলোচনায় বলছিলাম যে আমার লাইফ ইন্স্যুরেন্স নেই, ভাবছি যে চোলাই মদ খেয়ে মরলে তবু অন্তত আমার পরিবার 2 লাখ টাকা পাবে, এটা আমি একটু রসিকতা করে বলছিলাম। কিন্তু আমি দেবনারায়ণ বাবুর কথা ধরে এবং বিজনের কথা ধরে দুটো জিনিসে আসবো, এবং অমিত মিত্র অর্থমন্ত্রী তার প্রশংসা করলেন, কিন্তু আমি সেই প্রশংসা করতে রাজি নেই। উনি কি বললেন? মানুষকে ফিরিয়ে আনা যায় না, তার জন্য 2 লক্ষ টাকা, কিন্তু মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যায়। বিজন সরকার যেটা বললো সরকারি ব্যাপার, একটু সরকার, সেজন্য টাইটেলটাও সরকার। বিজন বলল যে কর্পোরেট সেক্টর, মানে মৃত্যু হয়ে গেল তার পরিবারের পাশে, এবং আমি এটা কিন্তু পঙ্কজবাবুর সাথেও দ্বিমত পোষণ করছি,
মৃত্যু হয়ে যাওয়ার পরে তার পরিবারের পাশে দাঁড়ানোটা সরকারের কাজ নয়, তার থেকে অনেক বড় কাজ হতো মৃত্যুর পূর্বে। আমাকে শেষ করতে দিন। আপনারা পলিটিক্যাল লোকেরা শুধু পলিটিক্যাল ইনক্লিনেশন নিয়ে বলেন, তো মৃত্যুর পূর্বে তার পরিবারের পাশে দাঁড়ানো, সে যাতে ওই চোলাই মদের খপ্পরে না পড়ে সেটা দেখা, এবং সেটা কিন্তু সোশ্যাল গভর্নেন্স, এটা কিন্তু সরকারের প্রাথমিক এবং আইনত দায়িত্ব। তার যেমন 2 লাখ টাকা আমার মানে খয়রাতি, এগুলোকে আমি বলি ভোট কেনা, এগুলোকে আমি ভোট কেনা বলি। তো এই খয়রাতি যেমন তার অধিকার আছে, তেমনি তার কর্তব্য রয়েছে, সেই কর্তব্যে তারা অবহেলা করছেন। আর দেবনারায়ণবাবু একটা খুব সাংঘাতিক কথা বলেছেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কিসের ডিমান্ড সাপ্লাই? চোলাইয়ের ডিমান্ড সাপ্লাই। পুলিশ এবং আবগারি কি করছে, এবং বঙ্গোপসাগর না না আপনি যখন বলেছেন তখন আমি বলি, শুনুন আমাকে পিপলস ভয়েস, আপনাদের হচ্ছে পার্টিস ভয়েস, আমি কিন্তু পিপলস ভয়েস। এই যে প্রশ্নটা আমি সেইটা আমাকে ডিমান্ড সাপ্লাই আমাকে বলতে দিন। পঙ্কজবাবু আমার হাওড়াতে অ্যাডিশনাল এসপি ছিলেন, তাই তো? এবং আমি তার কার্যকালের সময় খুব অ্যাক্টিভলি এইসব জিনিস করতাম, তখনও কিন্তু ওরা বন্ধ করতে পারেননি। সুতরাং কৃতিত্ব নেওয়ার কিছু নেই, কিন্তু যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। পুলিশ এবং আবগারি মানে আমাদের ডিমান্ড বেশি, সাপ্লাই কম, সেই জন্য চোলাই হচ্ছে। তাহলে পুলিশ এবং আবগারি তারা এই ডিমান্ড সাপ্লাই ম্যাচমেকিংটা করছে, এই যুক্তিতে তো ড্রাগেরও ডিমান্ড আছে, তাহলে ড্রাগের সাপ্লাই করুন। ড্রাগে মারা গেলে একটা কথা বলছে বারবার, অসুবিধা কি আছে? আমি বলছি এটাও বেআইনি, ওটাও বেআইনি। আস্তে এক এক করে প্লিজ, আমি বলছি আপনার আর্গুমেন্ট যদি ধরি তাহলে ড্রাগও বেআইনি, ড্রাগও মানুষ আপনি বলছেন যে নানা কষ্টের লোকে খায়, গরিব মানুষের, তাহলে ড্রাগ খেয়ে মারা গেলেও আপনি ক্ষতিপূরণ দিন। আমার প্রশ্ন মদটা কেন খায়? কত টাকা আপনি ড্রাগ খেয়ে মারা গেলেও ক্ষতিপূরণ দিন, অসুবিধা আছে? সাফাই গাওয়ানোর জন্য আমিও তো খাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে কি আগে দেখতে হবে, প্রশ্ন হচ্ছে অতি গরিব মানুষ, প্রান্তিক লোকেরা তাদের কষ্টের পরে এই চোলাই খায়, চোলাই খায় বলে সেই চোলাইটা আপনি বন্ধ করবেন না, মারা গেলে ক্ষতিপূরণ দেবেন। আমি বলছি অন্য প্রসঙ্গে আসতে চাইছি। এখানে তুমি অন্য প্রসঙ্গে আমি অন্য প্রসঙ্গে আসবো। এর আগে বজবজে আমরা দেখেছি এবং কালকে দেখলাম দেগঙ্গায়। আমি আসবো বিস্তারিত খবরে, আগে দর্শকদের মনে করিয়ে দেব কালকে দেগঙ্গায় আবার সেই ভাগার আতঙ্ক আমাদের সামনে এলো। দেখুন, মাঝে কয়েক মাসের বিরতি, ফের ফিরেছে ভাগার আতঙ্ক। এবার পচা মাংস কেটে বিক্রির অভিযোগ উত্তর 24 পরগনার দেগঙ্গায়। অভিযোগ সোয়াই শেতপুর পঞ্চায়েতের এই জায়গাতেই দীর্ঘদিন ধরে চলছিল পচা মাংসের কারবার। উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত এই যে ফার্ম রয়েছে, সেই ফার্মে কিন্তু দীর্ঘদিন ধরেই মাংসের কারবার চলছিল, পচা মাংসের কারবার চলছিল, এবং সেই মাংস পৌঁছে যেত উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। তেমনটাই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন। বুধবার এই এলাকায় পরিদর্শনে আসেন দেগঙ্গার বিডিও অনিন্দ ভট্টাচার্য, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর তপন সাধুখা, মৎস্য দপ্তরের আধিকারিক, দেগঙ্গার ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার এবং একজন প্রাণী পালন আধিকারিক। দেখলাম ভিতরে কিছু স্কেলিটন কিছু আছে। পচা জিনিস কোথাও খাওয়ানো যায় না, আমার তাই মনে হয়। যে কোনো পচা জিনিসই, যে কোনো মানুষ হোক প্রাণী হোক, পচা জিনিস কী করে খায়? নজরদারি ব্যাপারটা এর জন্য করেসপন্ডিং আলাদা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা এক এক করে আসছেন। সেটা কি এবার থেকে আপনারা নজরদারি চালানোর জন্য বলবেন? তারা দেখছেন, তারা দেখে যেরকম আমাদের ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আসবে, বা তাদের ডিপার্টমেন্টের করেসপন্ডিং ইনস্ট্রাকশন যেরকম দেবে। স্থানীয় বাসিন্দাদের গলায় এদিনও ঝরে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক। মাংস এখান থেকে প্যাকেটিং হতে দেখেছি আমরা গাড়িতে। হাড় নিত না, শুধু মাংস, স্রেফ মাংস। হাড় তো এমনি দেখতে সব আগের দিন ক্যামেরা করে সব পড়িয়ে আছে, শুধু মাংস নিয়ে চলে যেত ওটা। কিভাবে সামনে এলো গোটা ঘটনা? পচা মাংস পাচার করা হচ্ছে এই সন্দেহে সোমবার এই গাড়িটিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। গাড়ির চালক পালিয়ে গেলেও একজনকে আটক করে দেগঙ্গা থানার পুলিশ। বুধবার তাঁকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি শাসনের গোলাবাড়ির বাসিন্দা। জেরায় তিনি দাবি করেন মাংস কাটার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল।
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 269 নম্বর ধারায় গাফিলতির জেরে মানুষের ক্ষতি এবং 278 ধারায় এলাকার পরিবেশকে দূষিত করার অভিযোগে মামলা রুজু হয়েছে। দেগঙ্গা থানার পুলিশ ইকবাল আনসারির খোঁজ চালাচ্ছে। পুলিশ মনে করছে ইকবাল আনসারিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে ঠিক এখানে কি কাজ করা হতো। তবে মূল অভিযুক্ত এখনো অধরা। হিন্দোল দে ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সুভাষদা, হাইব্রিড মাগুরের পাতে যেত নাকি রেস্তোরাঁর প্লেটে যেত আমি সেই বিতর্কে যাচ্ছি না, তদন্ত সাপেক্ষ, তদন্তের পর বোঝা যাবে। মানুষ খেলে কি ক্ষতি আমি সেই বিতর্কেও যাচ্ছি না, কিন্তু একটা বিষয় কমন আছে, সেটা হচ্ছে বজবজ বলুন বা এই দেগঙ্গা বলুন, ধরল কিন্তু সাধারণ মানুষ, এবং তাদের অভিযোগ যে পুলিশকে, পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। পচা দুর্গন্ধ গোটা এলাকায় ছড়াতো, তারপর সাধারণ মানুষের সন্দেহ হয়, তারপরে তারা, এবং বজবজও ওই ট্যাক্সি থেকে বারবার দর্শকদের আমরা সেই কথা জানিয়েছিল। আমি বলছি যে মানে আমি বলছি এটা ভিজিলেন্স না থাকার বিষয় নয়, আমি অভিযোগ পেয়ে, বারবার অভিযোগ পেয়ে আমি অ্যাক্ট করছি না কেন? না, এটাতে আমার মনে হয় পলিটিক্যাল পেট্রোনেজ আছে, এটা একটা দিক, কিন্তু আরেকটা খুব সাংঘাতিক দিক আছে। নাকি চোলাইয়ের মতো এই টাকা একেবারে শীর্ষে পৌঁছয়? সে তো বটেই, এটা তো এই নজরানা একদম উপরে না গেলে তো এই জিনিসগুলো থাকে না। কিন্তু আমি একটা খুব প্রাসঙ্গিক কথা বলবো, স্ট্যাটিস্টিক্স লোকে শুনতে চায় না। আমাদের দেশে একটা আইন আছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006। সেই আইন মোতাবেকে কতগুলো ব্যবস্থা নিতে হয়। সেটা কি, যারা খাদ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত থাকবে এবং খাবার বিক্রি করবে, এমনকি রাস্তার ধারে রেস্টুরেন্টও, তাদের ফ্যাসাই থেকে রেজিস্ট্রেশন নিতে হবে এবং লাইসেন্স নিতে হবে। এবং ফুড সেফটি কমিশনার আমাদের স্টেটের, হ্যাঁ, তার মানে অধীনে তার ডিপার্টমেন্ট প্রত্যেক জায়গা থেকে ফুড স্যাম্পল কালেক্ট করবে। এই যে ভাগার বা এই যে পচা মাংস, এগুলো কিন্তু যায় প্রান্তিক মানুষের কাছে। তার কারণ হচ্ছে মানে পৃথিবীতে দুটো শ্রেণীর মানুষ, একটা হচ্ছে খিদে তৈরি করার জন্য, হজম হওয়ার জন্য তারা লড়ে, আর একটা হচ্ছে খাওয়ার জন্য, খিদে নিবারণ করার জন্য লড়ে। তো তাদের কাছে তো অপশন নেই, তারা যা পাবে তাই খাবে। একদম। লাইসেন্সের কথা বলছেন সুভাষদা, আমি শুধু অ্যাড করি যে যা লাইসেন্সের কথা বারবার প্রশাসনের তরফ থেকে দেয়া হয়েছিল, সেই লাইসেন্সটা এক তো প্রধানের সই নেই, আমি যদি ধরেও না ওই লাইসেন্সের কথা বলছি না, কিন্তু সেই লাইসেন্স যেটা দেখানো হচ্ছে 31শে মার্চ 2018 সেটা এক্সপায়ার করে গেছে। ট্রেড লাইসেন্স, আমি ট্রেড লাইসেন্স গত 8 মাস ধরে বিনা লাইসেন্সে এই কারখানা চলছে, তাতে অভিযোগে ব্যবস্থা হয়নি। আমি পরিসংখ্যান দিচ্ছি, মহারাষ্ট্রের সাথে, মহারাষ্ট্রতে কে ক্ষমতায় আছে তারা কিন্তু উৎসাহিত হবেন না, উৎসাহিত হবেন না। আর সরকার, দুই সরকার যেন আবার নিরুৎসাহিত না হয়। স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, 9 কোটি 12 লক্ষ আমাদের সেন্সাস পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে। মহারাষ্ট্রে 10 কোটি, মহারাষ্ট্রে হচ্ছে 11 কোটি 23 লক্ষ। কি হয়েছে দেখুন, আমরা স্যাম্পল কালেক্ট করেছি বছরে 120টা ওয়েস্ট বেঙ্গলে, আর ওরা কালেক্ট করেছে 6985টা। আমাদের ভেজাল পাওয়া গেছে 54 ভাগ, ওদের ভেজাল পাওয়া গেছে 14 ভাগ। ওদের কনভিকশন হয়েছে 160 জন এবং 1 কোটি 60 লক্ষ টাকা রিকভারি হয়েছে, পেনাল্টি, এবং তাদের ইমপ্রিজনমেন্ট হয়েছে। আমার এখানে একটাও ইমপ্রিজনমেন্ট হয়নি, মাত্র 30,000 টাকা আমরা। সুতরাং আইনত যে নজরদারিটা দরকার, আমি ঠিক এই পরিসংখ্যানটা হাইলাইট করব। দেবনাথ, আমার পরিষ্কার প্রশ্ন, আমি মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক তুলনায় যাচ্ছি না, প্রশ্ন একটাই থাকে, আর উই সিরিয়াস এনাফ, পিরিয়ড। এর পরিসংখ্যান উত্তর দিচ্ছে না, প্রশ্ন হচ্ছে না। আমি তো সুভাষবাবুর এটাকে আমি খণ্ডন করছি না, এটা উনি আগেও বলেছিলেন, আগেও একদিন বলেছিলেন, উনি না, আমি তো বলছি আপনার পরিসংখ্যানে আমি কোনো ইয়ে করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে দেখতে হবে, এই সরকার তখন থেকেও জানে, প্রশ্ন হচ্ছে এই সরকার আজকে থেকে নয়, আজকে স্যাম্পল কালেক্ট হচ্ছে সেটাই কিন্তু প্রশ্ন এর সঙ্গে চলবে না, আমি সেটা বলেও বলছি। সবকিছুই তাই, যেমন চোলাই মত তেমনই তাই, তাই এই জিনিসটাকে প্রশাসন বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। প্রশ্ন হচ্ছে সেটা কেন, এটা পরিবর্তন করে এই স্যাম্পলটা আরো কালেক্ট করতে হবে,
মহারাষ্ট্র আমাদের সঙ্গে মাত্র 2 কোটি। ভাগার বিষয় কিন্তু আপনি আপনার সমস্ত রাজ্য মহারাষ্ট্রের কথা বললে আপনাকে জানিয়ে রাখি দেবনান্দা, ভাগার বিশু দুটো মামলায়, একটা মামলায় ভাগার বিশু জামিন পেয়ে গেছে, ভাগার বিশু আরেকটা মামলায় এখনো জামিন পায়নি, এখনো হাজতে আছে। কিন্তু আমি বলছি যে সিরিয়াস আমরা কি আগের ভাগার কাণ্ড থেকে আমরা কি সিরিয়াস কল নিলাম, কোনো কিছু শিক্ষা নিয়েছি? আমি এই প্রশ্নে ফিরব। প্রশাসনের একটা সূত্রের বক্তব্য যে দেগঙ্গায় মাছের খাবার তৈরির প্রসেসিং ইউনিট ছিল এবং যার ফলে মাছের খাবার তৈরিতে এই পচা এবং বিষাক্ত মাংস ব্যবহৃত হতো। কি কাগজপত্র আছে? আমাদের সূত্র বলছে যে এই প্রসেসিং ইউনিট তৈরিতে গ্রাম পঞ্চায়েতের একটা ছাড়পত্র লাগে, সেই ছাড়পত্র আছে, কিন্তু সেই ছাড়পত্রে প্রধানের সই নেই। ব্যাপারটা এখানেই থামছে না। যে ছাড়পত্র সূত্র থেকে আমাদের হাতে তুলে দেয়া হচ্ছে, সেই ছাড়পত্রে দেখা যাচ্ছে 31শে মার্চ 2018 সেই ছাড়পত্র এক্সপায়ার করে গেছে, অর্থাৎ তার মেয়াদ ছিল 31শে মার্চ 2018। তাহলে এই নভেম্বর মাস অবধি এই ব্যবসা চলল কি করে? মানুষের প্লেটে আসুক কিংবা মাগুরের পেটে যাক, এই প্রশ্ন থাকছে। ভাগাড় থেকে সরাসরি বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ডিপার্টমেন্টাল স্টোর, এমনকি কিছু বাজারেও পৌঁছে গিয়েছিল ভাগাড়ের মাংস। বজবজ ভাগাড় কাণ্ডে এমনই তথ্য উঠে এসেছিল পুলিশের তদন্তে। তারই কি পুনরাবৃত্তি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়? এখনো ছড়িয়ে ছিটিয়ে মাংসের টুকরো। সরকারি আধিকারিকদের দাবি ভেতরে পড়ে রয়েছে পশুর কঙ্কাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সোয়াই শেতপুর পঞ্চায়েতের এই জায়গা থেকে পচা মাংস প্যাকেটবন্দি হয়ে চলে যেত উত্তর 24 পরগনার রাজারহাট, মধ্যমগ্রাম, বারাসাতের বিভিন্ন রেস্তোরাঁয়। এমনকি পচা এই মাংস যেত কলকাতাতেও। এপারে দেগঙ্গা থানার ক্ষুদ্র মণ্ডলগাথি, ওপারে দত্তপুকুর থানার গোপালপুর। এই বিদ্যাধরী খালের উপর সেতু পেরিয়ে সহজেই মাংস প্যাকেটবন্দি করে অন্যত্র পাচার করা হতো, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দাদের। পচা মাংসের খাবার আগের বছরও চলেছে, এ বছরে 1 মাস মতন চলেছে। এই মাংসগুলো কোথায় যেত এখান থেকে? এখান থেকে ওরা গাড়ির যেটা কাগজ পেলাম, মধ্যম গ্রামে একটা রেস্টুরেন্ট আছে, তা সেখানে সাপ্লাই দিত। কাটাকুটি করে প্যাকেটিং হতো, গাড়িতে লোড হয়ে চলে যেত। ওটা মানে মরা পশুর মাংস? মরা পশুর মাংস, হাড় নিত না, শুধু মাংস, স্রেফ মাংস। যদিও পুলিশের দাবি মাছের খাবার তৈরির জন্যই পচা মাংসগুলি ব্যবহার করা হতো। ওখানকার পাবলিক এটা কমপ্লেন করছে, ওখানে প্রচুর গন্ধ বেরোচ্ছিল। ওটা তারপরে পুলিশ গিয়েছিল, ওখানে কিছু মাংস ছিল, ওটা ওরা হাইব্রিড ফিশে এটা খাবার বানায়, এটা ফিড বানায়, এটা ওদের কাছে ট্রেড লাইসেন্স ছিল। ওটা এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মারও দাবি দুর্গন্ধ পেয়ে মাছের খাবার নিয়ে যেতে বাধা দেন গ্রামবাসীরা। ওই মাংস মাগুর মাছকে দেয়া হতো। মাছের খাবার তৈরি প্রসেসিং ইউনিটের যে লাইসেন্সের কথা পুলিশ বলছে ধোঁয়াশা তৈরি হয়েছে তা নিয়েও। যে লাইসেন্সের ফটোকপি এবিপি আনন্দর হাতে এসেছে তাতে সই নেই পঞ্চায়েত প্রধানেরই। অবশ্য পঞ্চায়েতের কাছে যে কপি রয়েছে তাতে আবার প্রধানের সই রয়েছে বলে দাবি বর্তমান পঞ্চায়েত প্রধানের। এটা আগের প্রধান দিয়েছে, এটা কার্বন কপি। আচ্ছা, যেটা এটা থ্রু করছে এটা হচ্ছে কার্বন কপি। হ্যাঁ, অরিজিনালটাই সই আছে। দেগঙ্গা থানার পুলিশেরও দাবি আসল কপিতে সই রয়েছে পূর্বতন পঞ্চায়েত প্রধানের। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, শুধু কি লাইসেন্স দিয়েই দায় সারা যায়? মাছের খাবার তৈরির প্রসেসিং ইউনিট তৈরির নামে কি হচ্ছে তা দেখার কি কর্তব্য পঞ্চায়েতের নয়? মেম্বার সঙ্গে করে নিয়ে মেম্বারের পরিচিত ছিল, কি বলেছিল মেম্বার আপনাকে? যে ওখানে মাছের ব্যবসা হবে, সেই জন্য ট্রেড লাইসেন্স। নজরদারি সেরকম কিছু নেই। আমরা লোকাল যখন ইনফরমেশন তখন আমরা নজরদারি করি। প্রশ্ন উঠছে লাইসেন্সের আরও একটি অংশ নিয়ে। ফটোকপিতে দেখা যাচ্ছে মূল অভিযুক্ত ইকবাল আনসারি সোয়াই শেতপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে লাইসেন্স নিয়েছেন তার সময়সীমা শেষ হয়েছে এবছরের মার্চ মাসেই। পঞ্চায়েত সূত্রে খবর তারপর থেকে আজ পর্যন্ত সেই লাইসেন্স আর পুনর্নবীকরণ হয়নি। লাইসেন্স ছাড়াই কিভাবে এতদিন ওই জায়গায় কাজ চলছিল তা নিয়ে প্রশাসনের তরফে কোনো সদুত্তর মেলেনি। সমীরণ পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার অতিথিদের কাছে যাবো তার আগে সুভাষদা, মাগুর মাছ যদি বিষাক্ত মাংস খায় আর সেই মাগুর মাছ মানুষ খায় তাতে কোনো ইম্প্যাক্ট হবে না? এ বিচিত্র যুক্তি। মানে আমি বলি অ্যাজুমিং বাট নট অ্যাডমিটিং একটা কথা আইনের আঙিনায় চলে। আমি ধরে নিচ্ছি কিন্তু আমি মানছি না যে ওটা মাগুর মাছের জন্য। তার কারণ হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী বা এই ব্যাপারটা যারা দেখেছেন বা জানেন তারা বলছেন হোটেলেও যেত। এবার ওই মাগুর মাছ যদি আমরা মানুষ তো খাচ্ছে, ঠিক, এবং তাতে অসুস্থ মানুষকে প্রেসক্রাইব করা হয় শিং মাগুরের ঝোল। শিং মাগুরের ঝোল, কিন্তু ওই যে মাগুরের কথা বলছে ওটা হাইব্রিড মাগুর, এমনিতেই সেটা একটু অপাঙ্ক্তেয়। তার মধ্যে যদি আমি ধরে নিই তাকে পাতে আনা যায়,
আমাকে তো এফেক্ট করবে। এবং এই ফডার সিস্টেম, মানে ফডার সিস্টেম, তার কোয়ালিটি কি হবে, তার কোয়ালিটি অ্যাসিওরেন্স, মুরগির কি খাবার হবে, গবাদি পশুর কি খাবার হবে, মাছের কি খাবার হবে, সেটা প্রেসক্রাইব করা আছে। সেই খাবারের বাইরে যদি আমরা যাই তাহলে পরে ওই খাদ্য গ্রহণ করার যে মাছ বা অন্য প্রাণী এবং সেটা যদি মানুষ খায় তাতে কিন্তু তার একটা বড় বিপদ। দেবনন্দা, ভাগাড় কাণ্ডের এত মাস পরেও কেন আমরা অভিযোগ থেকে মুক্তি পাবো না? তদন্ত সাপেক্ষ, তদন্ত হয়ে কি বেরোবে অন্য কথা, কিন্তু কেন সাধারণ মানুষের অভিযোগ সত্ত্বেও প্রশাসন রিঅ্যাক্ট করবে না? আমরা আগে প্রথমেই বলেছি অল বিজনেস ডিপেন্ডস আপন ডিমান্ড এন্ড সাপ্লাই। হ্যাঁ, ফুলফিলিং দেয়ার রেসপন্সিবিলিটি। পারিনি, ব্যর্থতা, এটাই তো প্রশ্ন। পরিপূর্ণ কাজ তো করতে পারেনি। যেমন পঞ্চায়েত পুরো নিজেই স্বীকার করলো যে আজকে তার এই যে আপনারা বলছে 31 আরে বলছি তো, আর আপনাদের মতো তো অস্বীকার করিনি, সারা জীবন তো অস্বীকার করে 55,000 খুন করেছেন, এটা বলেন না। আমার প্রশ্ন হচ্ছে অসত্যটা স্বীকার, যেটা স্বীকার করতে, প্রশ্ন হচ্ছে কি এই জায়গাটাকে পরিপূর্ণ করার দরকার নিঃসন্দেহে। আপনি সুভাষবাবুর সঙ্গে আমি একমত, মানুষ পচা মেরেই দিলাম, ওই মাগুর যে খাবে তারও তো অসুস্থ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং যেটা খারাপ সেটাকে অস্বীকার করে কোনো লাভ নেই, সেটা স্বীকার করতে হবে। কিন্তু প্রশাসনকে দেখতে হবে, প্রশাসন কেন দেখবে না, প্রশাসন কেন দেখবে? কিন্তু আপনাদের মতো সবসময় না না আমি স্বীকার করি, কিন্তু আপনার নিশ্চয়ই এটার জন্য সরকারকে আরো তৎপর হতে হবে। ওনার হয়েছে বলা, ওই একটাই কথা ওরা জানেন, তাহলে এই এতদিনে কি করছেন সেটা হচ্ছে বিষয়, আর কোনো কথা না। ওটা কমন নেয়ার মতো একটা শব্দ বলে দিলাম, একটা কমন নেয়ার মতন বিষয় এসে গেছে, আর কিছু না। কিন্তু প্রশ্ন হলো যে দেখুন বিস্মদের কাণ্ড, দেখুন কি বলছেন যে মহিলা সমিতি তারা ভাঙতে গেছে, নানান কিছু, প্রশাসনের সেক্ষেত্রে কিন্তু সাহায্য নেই। সাহায্য কোথায়? আপনি বলছেন যে গোটা প্রশাসন জড়িত এই ঘুষ থেকে নেওয়া থেকে শুরু করে যাবতীয় কাণ্ডে, অর্থাৎ আমি বলছি না এই অভিযোগে প্রশাসনই সাসপেন্ড করেছে 16 জনকে, যেকোনো অন্যায়, একজন দুজন নয়, নিচ থেকে উপর অবধি, নিচ থেকে উপর অবধি এবং আরো কত উপর, এবং যে কোনো অন্যায় কাজের সঙ্গেই দেখুন প্রশাসন জড়িত আছে, যে কোনো অন্যায় কাজের সঙ্গে। ভাগাড় কাণ্ডে কি হলো কিছুদিন, ওই যে আপনি বলছিলেন না, একেবারে কারেক্ট, যে 3 মাস বাদে আবার চলে যাবে সবকিছু চোখের আড়ালে, ঠিক একই রকম ভাবে যেমন ভাগাড় কাণ্ড কিছুদিন এলো সামনে, আপনি আপনার কথা আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আপনি আপনার কথা বলেছেন। ভাগাড় কাণ্ডে টিভি ছিল না, এই সবে হলো টিভি, 2011 টিভি এসছে, 2011। এবার ভাগাড় কাণ্ডের প্রশ্নে হচ্ছে যে সেম কথা যে যখন উঠলো এত কথা, তখন বেশ কয়েকদিন ধরে আমরা দেখলাম এখানে ওখানে কাপড় চোপড় পরে বেশ ভালো করে আইওয়াশ দিয়ে এখানে হচ্ছে করে তদারকি, আর তারপর আবার কেন হলো? তাহলে কি কারণের জন্য এমন কোন ঘটনা নয় নতুন করে, সমস্ত রাজ্যে সমস্ত জেলায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। হ্যাঁ, সেই জন্যই তো তদারকিটা প্রয়োজন। এই ধরনের ঘটনা ঘটে চলেছে, এটা স্বীকার করার ক্ষমতা থাকা দরকার। তাহলে আর বিজেপি সমালোচনা কেন? এই কারণেই তদারকি প্রয়োজন, আর এই কারণেই প্রশাসনের প্রয়োজন। যেমন দায়ী, এই কারণে সাধারণ মানুষ কি দায়ী নয়? বাহ, এই সাধারণ মানুষ কি দায়ী নয়? সাধারণ মানুষ দায়ী। সাধারণ মানুষ কেন দায়ী? আপনাকে একটা কথা বলি, এই পচা মাংস দিয়ে বললেন যে মাগুর মাছ খাওয়ানো হচ্ছে, মাগুর মাছকে খাইয়ে বড় করে বিক্রি করছে। আপনি একটু আগে বললেন অসুস্থ রোগীকে এটা খাওয়ানো হয়, এই মাগুর মাছ নয়, সেটা হচ্ছে দেশি। না এক সেকেন্ড, সাধারণ মানুষের দায়িত্বটা বুঝবো। সাধারণ মানুষ কি কেন দায়ী? সাধারণ মানুষ রেস্টুরেন্টে খান, একদম নয়। নিশ্চিত করে হাইব্রিড মাগুর যদি জানে যে এই ধরনের মাংস খাওয়ানো হয়, নিশ্চয়ই খাবে না। আবার সাধারণ মানুষ, আমি আপনাকে কথাটা শুনুন, প্রশ্নটা হলো আমরা কি নিজেরা সবসময় সঠিকভাবে চলি? ঠিক। আপনি প্রশাসনকে দোষ দেবেন A to Z। আপনি এই যে পরিবার মারা গেল, আপনি চোলাই মদে পরিবারকে 2 লক্ষ টাকা দিলে সাধারণ মানুষ কোনোদিন সচেতন হবে না। আপনার সচেতন হওয়ার বাণী তখন হবে যখন আপনি বলুন 2 লাখ টাকা পেলে, 2 লাখ টাকা পেলে, আমি বলছি, আপনি বলছিলেন না টাকার কথা বলছে, নীরব মোদিরা টাকা তুলে নিয়ে গিয়ে ওইটা বিজয় মাল্যরা টাকা নিয়ে যায়, তাদের করের টাকা বিদেশে নিয়ে চলে যায়। দেবনাথবাবু একটু আগে খুব জোরের সঙ্গে একটা কথা বলছিলেন, প্রান্তিক মানুষ। আপনি বলুন তো, পলিটিক্যাল ভায়োলেন্সে এই রাজ্যে যখন প্রান্তিক মানুষ মারা যায় তখন 2 লক্ষ টাকা পায়, আর সেই প্রান্তিক মানুষ যদি বিরোধী দলের হয়, বিজেপি, বাম, কংগ্রেস, তারা পায়, মামলাই হয় না বলে অভিযোগ।
আমি বলছি এইটার কথা বলুন। কৃষক আত্মহত্যা, বন্ধ কারখানার শ্রমিক তো বড়, উনি খুব প্রান্তিক মানুষের জন্য চোখের জল ফেলছেন। 90 জন যে মারা গেল তাদের কি করে? না, আমার কোনো অ্যাকশন নাই, আমি উত্তর পেলাম না। কোনো ন্যাচারাল ক্যালামিটি নয়। বিষ মদ খেয়ে মরলে কেন আমার আপনার করের টাকায় 2 লক্ষ টাকা দেওয়া হবে? তারা, আমি তো প্রশ্ন হচ্ছে যে প্রান্তিক মানুষ যে করলো তার ছেলে মেয়েরা কি দোষ? না না না, সেটাই তো আমার কথা, যে পলিটিক্যাল ভায়োলেন্সে যে ব্যক্তি খুন হলো তার ছেলে মেয়েরা কি দোষ করলো? কেন পাবে? তার কি দোষ করলো? ধর্মস্থানে গিয়ে কেউ মারা গেলে, পদপিষ্ট হয়ে মারা গেলে তাকে টাকা দেওয়া হবে। তুমি ধর্মস্থানে গিয়ে পদপিষ্ট হয়ে তুমি মারা যাবতীয় গেলে অন্যায়তে টাকা দেওয়া হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোর 4টে করে উদাহরণ আনো, কিন্তু না, তাতে আমি কোনো আনছি তাতে না। এই রাজ্যের আপনি বলুন, সমালোচনাগুলো করা যাবে না। মারা গেলে তাকে টাকা দেওয়াটা, করের টাকা দেওয়াটা ঠিক। আমি তো মনে করি বিজয় মাল্য, এবার ললিত মরিরা কাদের টাকা নিয়ে চলে গেছে ব্যাংকে? কার করের টাকা? বিজন মানুষ কেন হাসছে, এনপিএ করবে? মানুষ NPA হাসছে, করে টাকা একদিকে ভাগাড়ের মাংস নিয়েছে। আর একদিকে বিষ মদ। তাতে নীরব মোদীর কথা বলে তুমি চাপা দিতে পারবে না। একটা কথা বলি, 20 লক্ষ টাকা আমি বলছি বিজন অত্যন্ত উচ্চস্বরে তর্ক করে নীরব মোদীর কথা বলে তুমি ভাগার কাণ্ড বা বিষ মদের মৃত্যু চাপা দিতে পারবে না। আমি একদম চাপা দিচ্ছি না। কারণ হচ্ছে মারা গেছে এই রাজ্যের মানুষ। 2 লাখ টাকা নিয়ে বলছেন, 11 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তুমি আরো দুটো মহারাষ্ট্র, আমার কোনো অসুবিধা নেই। ধর্মস্থানে একদম হয়ে মারা গেলে তাকে টাকা দেওয়াটা ভালো। না 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 না, সেই টাকা একই রকম সমালোচনা এবিপি আনন্দ যা সমালোচনা করে বিজেপি সরকারের প্রতিদিন সাধারণ মানুষ জানে, সেটা বিজন সরকার ক্যামেরার সামনে মনে করাতে হবে না। তোমায় ধন্যবাদ তাও মনে করানোর জন্য। আমি বলছি যে নীরব মোদীর কথা বলে পশ্চিমবঙ্গের ঘটনাগুলো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আমার অনুষ্ঠানে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওই জন্য বললাম বিজয় মাল্য করের টাকা নিয়ে কোনো মান লাভ নেই, অত্যন্ত ঘৃণ্য কাজ করেছে। দুটোই এক বলছো তো? দুটোই এক না, দুটোই এক, তাহলে দুটোই এক বলো। ওমা তুমি কেমন বলছো? নীরব মোদী কার টাকা নিয়ে? নীরব মোদী আমরা বুঝতে পেরেছি। একটা জিনিস খুব পরিষ্কার, যেহেতু নীরব মোদী মানুষের করের টাকা দিয়েছে সেই জন্য করের টাকা দিয়ে বিস্মত কাণ্ডে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এটা বিজন সরকারের যুক্তি। ধর্মস্থানে গিয়ে মারা গেলে তখন টাকা দিলে ঠিক আছে, তার পরিবারের কথা বলুন না। বিজন সরকার একজন শিক্ষক, একজন অধ্যাপক দেবনারায়ণ দা বসে আছেন, কালকে পিপুল কলেজে ওনারা আজকে চোলাই মদের সাপোর্ট করছেন, কালই চোলাই মদের সাপোর্ট নয়, অভাবী পরিবারকে সাপোর্ট করুন। ওনার সবাই আপনি কথাটা ভালো করে বুঝুন, অভাবী সাপোর্ট করুন। আমি পরিষ্কার দেখাতে চাইবো যে এই দেগঙ্গায় যে ইকবাল এক এক করে প্লিজ ইকবাল যার নাম উঠে আসছে দেগঙ্গা কাণ্ডে, কে এই ইকবাল দেখুন। দেগঙ্গায় মাংসকাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এর মাস্টারমাইন্ড কে? স্থানীয়দের অভিযোগ, ইকবাল আনসারি নামে এক ব্যক্তি দীর্ঘদিন এই এলাকায় পচা মাংসের কারবার চালান। গ্রাম পঞ্চায়েত থেকে তিনি মাছের খাবার তৈরির প্রসেসিং ইউনিট খোলার লাইসেন্সও নেন। অভিযোগ, সেই লাইসেন্সের আড়ালেই চলছিল পচা মাংসের কারবার। ঘটনার পর থেকেই পলাতক এই ব্যক্তি। মঙ্গলবার রাতে দেগঙ্গা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোফিয়ার আলী নামে এক স্থানীয় বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ইকবাল আনসারি উত্তর 24 পরগনার টিটাগড় সাউথ স্টেশন রোডের বাসিন্দা। এদিন সেই অভিযুক্তের বাড়িতেও পৌঁছেছিল এবিপি আনন্দ। পরিবারের দাবি, বেশ কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আনসারি। इसका लिए हमको कुछ पता नहीं है, वो क्या करता है क्या नहीं करता, हम लोग से बातचीत नहीं है उसका, यहाँ आता होता नहीं है। जब से झमेला हुआ फैमिली से तब से यहाँ नहीं रहता, 6-7 महीने से ऊपर हो गया। পলাতক ইকবাল আনসারির খোঁজে এখন তল্লাশি শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। সমীরণ পাল ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এতক্ষণ বক্তাদের বক্তব্য আপনাদের সামনে রাখলাম, এবার দেখাবো সারাদিন হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে কি মন্তব্য আপনারা পাঠিয়েছেন আমাদের। দেখব। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, প্রশাসনের নজর এড়িয়ে ভিন রাজ্য থেকে চোলাই মদ আসছে কি করে? দায় তো প্রশাসনের, সব বিষয়ে ভিন রাজ্যের ওপর দায় চাপানোর সংস্কৃতি বন্ধ হোক। তপন রায়, বিস্মত কাণ্ডে মৃতদের ক্ষতিপূরণ মানে সরকার কি মদ্যপানকে সমর্থন করছে? অর্পিতা সরকার লিখছেন, চোলাই এ রাজ্যেরই হোক কিংবা ভিন রাজ্য থেকে আসুক, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, আর প্রশাসন সরকারের। সরকার এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে না, সেটা হচ্ছে নজরদারি, সতর্কতা এবং ব্যবস্থা। আদৌ কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? আমি এইটা আপনাকে বলছি যে 3টে উইং আছে, যেটা আমাদের সুভাষ দত্ত বলছিলেন। একটা পুলিশ, একটা আবগারি, একটা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আর একটা হচ্ছে আপনার
ফুডের যে উনি পরিসংখ্যানটা দিলেন সেটা আমি আপনাকে বলছি রিয়েলি কম এবং খুব ইনঅ্যাডিকুয়েট। ওই সিস্টেমে এত বড় স্টেট কিন্তু চলতে পারে না, ওটা ইনঅ্যাডিকুয়েসিটা একদম মানে খুব প্যালপেবল, এটা এক। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমি আপনাকে বলছি প্রশাসনিক সার্ভেলেন্স দিয়ে কিন্তু এটাকে দূর করা যাবে না, এটাকে গ্রাসরুট লেভেলে যদি পলিটিক্যালি আপনি যদি রিস্ট্রাকচার না করেন তাহলে আপনি মূলোচ্ছেদ করতে পারবেন না। পলিটিক্যালি কি করে হবে? পলিটিক্যাল কারণ হচ্ছে ওই লোকটি যে এর মাথা সে হয়তো কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে। আমাকে বলতে দিন, আমি আপনাকে বলছি যে আজকে যদি একদম মানে পিরামিডের টপ থেকে যদি গ্রাসরুট লেভেলে ছড়িয়ে দেওয়া হয় যে দিস শুড বি এলিমিনেটেড ফরএভার, এই বার্তাটা আপনি পার্কুলেট করুন, গ্রাসরুট লেভেলে যাক, দেখবেন বন্ধ হয়ে যাবে। এবং তখন আপনাকে লজিস্টিক সাপোর্টটা কিন্তু প্রশাসন দেবে, আদারওয়াইজ না। কিন্তু এখানে আমার প্রশ্ন আছে পঙ্কজবাবু, দুটো ঘটনা আবার আমি বলছি যে বজবজ এবং দেগঙ্গা, সাধারণ মানুষকে তো কুন্নিশ করা উচিত যে দুটো ক্ষেত্রেই তারা সামনে এনেছেন ঘটনা। ডেফিনিট আমি আপনাকে বলছি সাধারণ মানুষকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণের জন্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাকে বলছি আমি যেহেতু পুলিশে ছিলাম, বিচিত্র যুক্তি, ডেঙ্গি হলে সাধারণ মানুষের দায় না, সাধারণ মানুষের দায় না, না না না, দায় তো নয়, কিন্তু আমাদের দায় চাপানো হয়। আমার এইখানে মানে আমি বলছি আমাদের প্রত্যেকের সাধারণ মানুষকে এটা যদি ওদের দায় বলি তাহলে আমি আপনাকে বলবো এটা অতি সরলীকরণ করা হচ্ছে, এটা করা যাবে না। এটা আমি আপনাকে বলছি আমাদের যে সার্ভেইলেন্স সিস্টেম যেটা আছে অ্যাট অল লেভেল দ্যাট ইজ টু ইনঅ্যাডিকুয়েট, এবং তার সঙ্গে আমি আপনাকে বারবার বলছি পলিটিক্যাল উইল যদি তার সঙ্গে যুক্ত না হয় দেন এই দৈত্যকে আপনি বোতল সার্ভিলেন্সের ব্যাপারে আমার একটা কথা আছে। আমি এটা নিয়ে একটা জনস্বার্থের মামলা করেছিলাম এই নিয়ে মাংসে। আমি তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আমি পৌরসভা মানে পৌর দপ্তর, হেলথ, পুলিশ, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিধাননগর দমদম এদেরকে আমি রাইট টু ইনফরমেশন লিখেছিলাম। ক্যালকাটা এবং বিধাননগর তারা কোনো উত্তরই দেয়নি। 40-45টা মিউনিসিপ্যালিটি তারা বলেছে আমরা কোনো পাইনি। এবং সিগনিফিকেন্টলি হেলথ ডিপার্টমেন্ট থেকে হেলথ ডাইরেক্টরেট আমাকে একটা দিয়েছে, তারা এতগুলো স্যাম্পল কালেক্ট করেছে, তার মধ্যে 11 না 12% মানে 3টে জায়গাতে তারা পেয়েছে, অ্যাডাল্টারেটেড পেয়েছে এবং স্পিরিয়াস, এবং সেটা মানে কনসার্ন মিউনিসিপ্যালিটিকে বলেছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এটা কিন্তু অন রেকর্ড আমার কাছে। বলছি সুভাষদা অনেক ধন্যবাদ। আমি শুধু এইটুকু দর্শকদের মনে করিয়ে দেবো যে এতগুলো ধরুন গত 20 বছরে যত বড় কোম্পানি, ছোট কোম্পানি, খারাপ দ্রব্য, বিষাক্ত দ্রব্যর অভিযোগ এসছে, কটা ক্ষেত্রে আমাদের সামনে শাস্তি এসছে। আমি দর্শকদের শুধু এইটা বলবো যে রাজনৈতিক চাপানুতরের পরে এই রাজ্যে এবং গোটা দেশে সব থেকে বড় সত্যি যেটা থেকে যায় সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে কিংবা একেবারে ওই ভাগার বিশুর মতো যাদের ব্যবসা চলে তারা হতে পারে। কটা ক্ষেত্রে কঠোর শাস্তি হয়েছে। ভাগার বিশুর ক্ষেত্রে আমরা জানি যে 2টো মামলা ছিল, একটি মামলা সে অলরেডি জামিন পেয়ে গেছে, এই মুহূর্তে আরেকটি মামলার কারণে তার হাজতবাস হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আছি যে এই অভিযোগ যেভাবে উঠে আসছে তার যদি যথোপযুক্ত তদন্ত এবং মানুষ, সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ যদি নিশ্চিত না হতে পারি যে আমরা যেটা খাচ্ছি তার ভেতরে এমন কিছু নেই তো যাতে বিষক্রিয়া হতে পারে, ততদিন আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব। আমি আবার আপনাদের বলছি যে আমাদের জিজ্ঞাসা চিহ্নটা নজরদারির ওপর ছিল, আছে, থাকবে। না, পুলিশ প্রশাসন কোনো ভূমিকা নেই নিয়ে আমাদের উল্টো আরো প্রেশার দেয়। পুলিশের সাপোর্ট তো অবশ্যই আছে। পুলিশ আসবে কি ঘুষ খায় চলে যায়, আর কিছু করার আছে? পুলিশের পয়সা দিয়ে তো বিক্রি হচ্ছে। কোথাও পচা মাংসের কারবারের অভিযোগ, কোথাও বিষমদে মৃত্যু, আর সব ক্ষেত্রেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। বজবজে ভাগাড়ের মাংস হাতে নাতে ধরেছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ নয়। দেগঙ্গাতেও সেই পচা মাংসের কারবারের অভিযোগে অভিযুক্তকে ধরল স্থানীয় বাসিন্দারাই। এক্ষেত্রেও প্রশ্ন, পুলিশ আগে কোথায় ছিল? কেন বারবার স্থানীয় বাসিন্দারা সক্রিয় হওয়ার পর পুলিশের টনক নড়ে? উঠছে এই প্রশ্ন। এর আগে তো বন্ধ করা হয়েছিল, অনেকেই এসে টাকা খেয়েছে, সেই সব আসামিগুলো আমরা চাই এবং সিআইডি তদন্ত চাই। আর এ নিয়ে রাজ্য সরকার ও পুলিশকে নিশানা করেছে বিরোধীরা। পুলিশ আছে, এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, তারা কি করছে? তাহলে তারা ব্যর্থ, তাহলে তারা ব্যর্থ। আপনার চোখের সামনে যে চোখের ধুলো দিয়ে যদি বাইরে থেকে অন্য জিনিস চলে আসে তাহলে আপনার প্রশাসন ফেল। পুলিশ ধরেছিল, ছাড়া দিয়েছে, রাজ্যটাকে ভাগাড়ে পাঠিয়ে দিয়েছে। ধরবেন, ধরতে গেলে টাকা, ছাড়বেন, ছাড়তে গেলেও টাকা, ব্যাস মিটে গেল। যেখান থেকে পাওয়া যায় টাকা তোলো এবং সেই টাকার 75 ভাগ ভাই দিয়ে দাও, 25 ভাগ নিয়ে নাও।
মদের ভাঁটি চারিদিকে খুলে রেখেছেন, খোলাখুলি বিক্রি হচ্ছে, মহিলারা লাঠি ছোঁটা নিয়ে গিয়ে মদের ভাঁটি ভাঙছেন। সেই জন্য মানুষের প্রশাসনের উপরে বিশ্বাস নেই। মানুষ তখনই আইন কানুনকে হাতে তুলে নেয় যখন প্রশাসন ফেলিওর হয় বা বিশ্বাস চলে যায়। দেগঙ্গায় পচা মাংস কাণ্ডে একজন গ্রেফতার হলো, মূল অভিযুক্ত এখনো ফেরার। অন্যদিকে শান্তিপুরের ঘটনাতেও মূল অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। হিন্দোল দে, দীপক ঘোষ, সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পরিমল শান্তিনিকেতন আগরবাতি, বাঙালির অন্তরে। ছায়া প্রকাশনী, এখন থেকে পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি। সোলারিস সিটি, শ্রীরামপুর, সামান্য দামে অসামান্য বাড়ি। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। মেট্রো মিল্ক, ড্রিঙ্ক আপ, গ্রো আপ।